শাড়ি আঁচলের তলে ছেলের জন্য বাটিতে করে 2 টুকরো খাসির মাংস নিয়ে যাচ্ছিল লুকিয়ে জরিনা। অমনি তাকে ডাক দিয়ে বলল, এই জরিনা, আঁচলের তলে কি নিয়ে যাস? দেখা আমারে। জরিনা ভয় পেয়ে বলল, চাচি, 2 টুকরো মাংস, আমার পোলাটা খাইতে চাইছে। মাংস নিবি তা আমারে বলে নিবি না? সারাদিন এত রান্না করলে না খেয়ে চলে যাচ্ছিস কেন? খেয়ে যা। না চাচি, এখন আর খামু না। পোলাডারে সকালে কয়টা মুড়ি খাইতে দিয়া আইছিলাম, এখন বেলা পইরা আইতাছে। সাহেব মনে হয় খিদায় কান্তাছে। যা তাইলে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, আর কালকে কিন্তু আসিস। ঠিক আছে চাচি, কালকে আসমু। বলে বাড়ির দিকে তাড়াতাড়ি হাঁটা ধরল জরিনা। জরিনা যখন 18 বছর, তখন অভাবের কারণে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। জরিনার কিশোরী মন বিয়ের দিন ভেবেছিল তার হয়তো কষ্টের দিন শেষ হচ্ছে, কিন্তু না। বাসরাতে সে দেখলো তার স্বামী নেশা করে এসে কোনো কথা বলা ছাড়াই তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলো। 2 দিন পর মাকে যখন কথাটি বলল তার স্বামী নেশা করে, ছেলে ভালা না। জরিনা মা তখন জরিনার কথা শুনে বলেছিল, মারে, ভাগ্যকে মেনে নিয়ে সংসার কর। তুই তো ছোট না, তুই তো তোর বাপের অবস্থা দেখছস, ঘরে আরো 4টা সন্তান আছে। তুই কষ্ট হলেও ওখানেই থাক। তারপর থেকেই সে তার ভাগ্যকে মেনে নেয়। তার স্বামী একদিন বাড়িতে আসলে 6 দিন আর বাড়িতে আসে না। নেশা করে জায়গায় জায়গায় পড়ে থাকে। এভাবেই জরিনা গর্ভবতী হয়ে পড়ে। জরিনার স্বামী তাকে কোনো ভরণ পোষণ দেয় না। জরিনা তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সাথেই খেত। 10 মাস পর জরিনা একটা ফুটফুটে ছেলে জন্ম দেয়। নাম রাখে সাহেব। জরিনার স্বামী অনেক দিন ধরে নিখোঁজ, তার কোনো খোঁজ নেই। জরিনাও তার কথা আর মনে পড়ে না। জরিনা বাড়িতে এসে দেখে সাহেব বই হাতে নিয়ে ভাঙাচোরা জানালার কাছে পড়তাছে। জরিনাকে সাহেব দেখতে পেয়ে তাড়াতাড়ি বই বন্ধ করে তার সামনে এসে বলল, আম্মা, আজকে এত দেরি করলা? এই সকালে কয়টা মুড়ি খাইয়েছিলাম। জরিনা হাসি মুখে তার সামনে 2 টুকরো খাসির মাংস আর একটু পোলাও রাখলো। সাহেব খুশি হয়ে জরিনাকে জড়িয়ে ধরে বলল, আম্মা, এত ভালো খাবার আমার জন্য আনছো আম্মা? হবা যান, তোর জন্য আনছি, খা এখন। দুপুরে তো কিছু খাস নাই। সাহেব তাড়াতাড়ি করে মাটিতে বসেই খেতে শুরু করলো। মনে হচ্ছে সে পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার খাচ্ছে। জরিনা সাহেদের পাশে বসে সাহেদের খাওয়া দেখছে। একটা পোলাও দানা মাটিতে পড়ে গেল, সেটি আবার তুলে খাচ্ছে। ছেলে খাওয়া দেখে তার সারা দিনের পরিশ্রম যেন সার্থক হলো। সাহেদ এবার ক্লাস 4-এ পড়ে। খুব ভালো ছাত্র সে। সাহেদকে নিয়ে জরিনা অনেক স্বপ্ন। সাহেদকে বড় অফিসার বানাবে, সাহেদ তাকে বিমান দিয়ে ঘোরাবে। তো জরিনার শ্বশুর শাশুড়িও 1 বছর আগে মারা গেছে। তার স্বামীও 5 বছর ধরে নিখোঁজ। জরিনা একটা লম্বা শ্বাস ফেলে ভিটের সামনের বাঁশঝাড়ের দিকে তাকিয়ে রইল। গ্রামে এই কাঁচা রাস্তার ধুলো আর চারপাশের নীরবতা যেন তার জীবনের নিত্যদিনের সঙ্গী। গ্রামের মাতব্বর বাড়িতে আজকের সারাদিনের ধকলটা কম যায়নি। 3টে বড় দিকে প্রায় 100 মানুষের রান্নার আয়োজন ছিল। বড় বড় হাঁড়ি ঠেলতে ঠেলতে জরিনা 2 হাতের কাঁধ যেন অবশ হয়ে যাচ্ছে। কিন্তু সেই কষ্টের কথা তার মনেই থাকে না যখন সে দেখে সাহেদ এক মনে থালা পরিষ্কার করে খাচ্ছে। সাহেদের খাওয়া শেষ হলে জরিনা আঁচল দিয়ে ছেলের মুখটা মুছেছিল। সাহেদ তার ছোট ছোট হাত দুটো দিয়ে মায়ের হাত চেপে ধরে বলল, আম্মা, আমি বড় হইয়া তোমারে আর মানুষের বাড়িতে কাম করতে দেব না।
আমি যখন অনেক বড় হইমু তখন তোমার সুন্দর একটা লাল শাড়ি কিনে দিমু। জরিনার চোখে এক ফোঁটা জল এসে জমে, কিন্তু সে চট করে তা আঁচলে মুছে নেয়। মুচকি হেসে বলে, হা বাজান, তুই আগে মন দিয়া পড়ালেখা কর। বড় সাবো, এইটাই আমার অনেক। শাহেদ আবার তার বইটা হাতে নেয়। বইয়ের পাতাগুলো ছিঁড়ে গেছে, অনেক জায়গায় কষ্টে দিয়ে জোড়া লাগানো। গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক লতিফ স্যার একদিন জরিনাকে দেখে বলেছিলেন, জরিনা, শাহেদের মাথায় ভালো বুদ্ধি আছে, ওর কষ্ট কইরা পড়ালেখাটা বন্ধ করিও না। এই ছেলে একদিন তোর সব কষ্ট দূর করব। লতিফ স্যারের সেই কথাটা জরিনা বুকের ভেতরে আগলে রেখে দিয়েছে। অবশ্য সে আশাতেই সে সকাল থেকে রাত পর্যন্ত গৃহস্থ বাড়ির বাসি থালা বাসন মাঝে, ধান ভানে মানুষের উঠোন ঝাড় দেয়। সন্ধ্যা নেমে আসতেই চারপাশ অন্ধকার হয়ে আসে। ঘরে কুপির তেল বিশেষ নেই, সামান্য একটি কেরোসিন আছে, তা দিয়ে বড়জোর ঘন্টা খানেক আলো জ্বলবে। জরিনা চটপট রান্নাবাড়ি কাজে গেল। ঘরে চাল সামান্যই আছে, কাল সকালে কি ফুটবে তা নিয়ে চিন্তা শেষ নেই। কিন্তু আজকের দিনটা অত্যন্ত শাহেদের পেট ভরা খাবার জুটেছে। এতেই জরিনা বুক ভরা তৃপ্তি। শাহেদ ফুপির সামান্য আলোতেই সুর করে পড়ছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তার সেই ছোট কণ্ঠে পড়াশোনার সময় জরিনা চুলার পাশে বসে আনমনে হয়ে যায়। মনে পড়ে সেই কঠিন দিনগুলোর কথা, যখন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন, তখন অত্যন্ত ঘরে দুটো কথা বলার লোক ছিল। বুড়ো মানুষ দুটো শেষ বয়সে খুব কষ্ট পেয়েছিল। ওষুধ তো দূরের কথা, শেষ সময়ে এক ফোঁটা ভালো পথ্য জরিনা তুলে দিতে পারেনি। শাশুড়ি মরার আগে জরিনা হাত দুটো ধরে বলে গিয়েছিল, বৌমা, আমার পোলার আশা তুই আর করিস না, সে হয়তো আর বেঁচে নাই। তুই সাহেদরে খাইয়ে রাখিস। স্বামীহারা অভিভাবকহীন এত তরুণী নারীর পক্ষে এই সমাজে টিকে থাকা যে কতটা কঠিন তা জরিনা হাড়ে হাড় টের পাচ্ছে। কিন্তু সে দমে যায়নি। কাজের তাগিদে যখন মাতব্বর বাড়ির গৃহিণী বা গ্রামের অন্যান্য মাতব্বরেরা তাকে নানা কটু কথা শুনিয়েছে, সে চুপচাপ মাথা নিচু করে সাহায্য করেছে। তার একটাই লক্ষ্য, ছেলেকে মানুষ করা। রাতের খাওয়া শেষ করে শাহেদ যখন শুয়ে পড়ে, জরিনা তার মাথার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। বাইরে বাতাসে বাঁশপাতার খসখস শব্দ হচ্ছে। গ্রামে এই নির্জনতায় জরিনা মনে মনে নিজেকে প্রশ্ন করে, এই জীবন কি এভাবেই কেটে যাবে? আবার পরক্ষণেই শাহেদের মাসুম মুখের দিকে তাকালে তার সব প্রশ্নের উত্তর মিলে যায়। শাহেদ ঘুম জড়িয়ে আসা গলায় বলল, আম্মা, কালকে তুমি আবার কখন কামে যাইবা? জরিনা মিষ্টি হেসে বলল, সকালেই যামু বাজান, তুই স্কুলে যাওয়ার আগেই তোর লাইগা ভাত রান্ধা রেখে যামু। তুই খেয়ে স্কুলে যাইবি। আম্মা, আমার একটা নতুন খাতা লাগবে। লতিফ স্যার কইছে অঙ্ক করা লাইগা নতুন খাতা আনতি। জরিনা ছেলের কপালে হাত রেখে বলল, আচ্ছা, কালকে মাতব্বর বাড়ি থেকে কামের টাকা পাইলেই তোর খাতা আয়না দিমু, তুই ঘুমায় এখন। শাহেদ মায়ের গায়ে ঘেঁষে চোখ দুটি বুজে ফেলে ঘরে কুপির আলোটা আস্তে আস্তে নিভে আসে। অন্ধকারে বসে জরিনা এক মনে নিজের ভাগ্যর কথা ভাবে না, সে শুধু ভাবে শাহেদ আগামী দিনের কথা। এই ছেলে তার একমাত্র অন্ধকার রাতের আলো, তার জীবনে একমাত্র বেঁচে থাকার সম্বল। বছরে ঢাকা ঘরে নিজের নিয়মে দিন যায়, মাস যায়, দেখতে দেখতে কতগুলো ঋতু বদলে যায়।
গ্রামের মিঠো রাস্তার ধুলো যেমন বর্ষার জলে কাদা হয়ে যায়, আবার রোদে শুকিয়ে ধুলো হয় বাতাসে গুঁড়ো। জরিনার জীবনটাও তেমন এক জায়গায় থমকে যায়। একই রকম অবায়, একই রকম হাড় ভাঙ্গা খাটুনি। তবে সেই সব কষ্টের মাঝেও একটি জিনিস বদলে যেতে থাকে, আর তা হলো সাহেব। সাহেব এখন আর সেই প্রাইমারি ছোট বাচ্চাটা নেই। হাই স্কুলে গণ্ডি পেরিয়ে সে এখন শহরে কলেজে পড়ে। প্রতিদিন গ্রাম থেকে হেঁটে 3 মাইল দূরে গিয়ে পাশ শহরে যেতে হয় তাকে। ছেলে যেমন দিন দিন লম্বা চড়া হচ্ছে, তেমনি তার পড়াশোনার খরচও বাড়ছে জ্যামিতিক হারে। জরিনা আগের চেয়ে বেশি খাটে। মাতব্বর বাড়ির কাজের পর আরো 2টি বাড়িতে ঝিরে কাজ নিয়ে সে রাতের চোখে যখন ঘুমের ক্লান্তি নেমে আসে, তখন সে কোপে আটকে নিজের হাসির ডিমগুলো জমিয়ে রাখে শহরে বাজারে বেচারার জন্য, যাতে সায়েদের যাতায়াত ভাড়ার টাকাটা উঠে আসে। তবে সায়েদ আর আগের মতো নেই। সেই যে ছোটবেলা মায়ের ছেঁড়া আঁচল ধরে মিষ্টি মিষ্টি কথা বলতো, মায়ের হাতের আনা খাবারের বাটি থেকে আনন্দে জড়িয়ে ধরতো, সে আবেগগুলো এখন কেমন যেন উবে গেছে। কলেজের ছেলেদের সাথে মিশে সে এখন নিজেকে নিয়ে বড়ই লজ্জিত। তার পরনের জামাটা কেন অন্য অন্য ছেলেদের মতো সুন্দর, কেন তার মা অন্যের বাড়িতে থালা বাসন মাজে। এসব চিন্তা তার ভেতরে এক অদ্ভুত জেদ আর বিরক্তির জন্ম দেয়। জরিনা যখন রাতে হাত পা ব্যথার কুকড়ে জার আঙ্গুল নিয়ে খেতে বসে, সাহেব তখন পড়াশোনা বাহানে একপাশে মুখ ফিরিয়ে বসে থাকে। মা যদি কখনো শখ করে জিজ্ঞেস করে, বাজান পড়াশোনা কেমন চলতেছে, সারা কিছু কয়, সাহেব বিরক্ত মুখে বলে, তুমি বুঝবে না আম্মা, এত পেশাল পাইরো না তো, আমারে পড়তে দাও। জরিনা মন খারাপ করে না। সে ভাবে শহরে পড়াশোনা কত কঠিন জিনিস। ছেলেটা সারাদিন মেহনত করছে, মাথার ভেতর কত পড়া, তাই হয়তো মেসেজটা একটু চড়া। সময় পড়িয়ে যায়, এলো সেই কাঙ্ক্ষিত দিন। এইচএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ হবে আজ। সকাল থেকেই জরিনা বুকের ভেতর একটা অচেনা টিপ টিপ শব্দ। সে হাত জোর করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। দুপুরের দিকে গ্রামের মোড়ে দোকান থেকে শাহেদ বাড়ি ফিরল। তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত অহংকার আর গাম্ভীর্যের ছায়া। লতিফ স্যার নিজেই বাড়িতে ছুটে এলেন। আনন্দে আত্মহারা হয়ে বললেন, জরিনা, ও জরিনা, দেখায় যাও তোর ছেলে কি করছে। শাহেদ পুরো কলেজে গোল্ডেন A+ পাইছে, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করছে রে। কথাটা শোনা মাত্র জরিনার চোখের কোণে আনন্দের জল গড়িয়ে পড়ে। সে বারান্দায় হাঁটু গেড়ে বসে পড়ে। তার এত বছরের না খাওয়া মানুষের কটু কথা শোনা, হাড়ে হাড়ে খেটে মরা, সব যেন এক মুহূর্তে সার্থক হয়ে গেল। জরিনা দেরি করলো না। সে অনেক দিন ধরে তিল তিল করে নিজের আঁচলে বাঁধার পর মাটির ব্যাংকে জমিয়ে রাখা খুচরো টাকাগুলো বের করলো। তারপর সোজা মাতব্বর বাড়ি গিয়ে কিছু টাকা অগ্রিম চাইলো। সব মিলিয়ে পুরো 1000 টাকা জমা করে সে সোজা হাটের রশিদের মিষ্টির দোকানে গেল। এক বিশাল খাঁটি জিলাপি আর রসগোল্লা হাড়ি নিয়ে জরিনা গ্রামে ফিরল। গ্রামের প্রতিটি মুরব্বি, মাতব্বর বাড়ি, এমনকি লতিফ স্যারের বাড়ি গিয়েও নিজে হাতে মিষ্টি খাইয়ে এলো সে। যে হাত দিয়ে সে অন্যের বাড়ি এঁটো পরিষ্কার করে, আজ সে হাত দিয়ে মিষ্টি দিতে গিয়ে তার বুকটা গর্বে ফুলে উঠেছিল। বলেছিল, আমার সাহেব গোল্ডেন পাইছে গো চাচা, দোয়া করেন আমার বাজান যেন অনেক বড় স্যার হইতে পারে, অনেক বড় সাপ হইতে পারে।
গ্রামে মানুষ প্রশংসা করছিল, কিন্তু শাহেদের মুখ ছিল ভার। সে যখন দেখে মা গায়ে ঘাম আর ধুলোবালি মাখা শাড়ি পরে ঘরে ঘরে মিষ্টি দিয়ে বেরোচ্ছে, তার ভেতরে এক চরম অপমান বোধ জেগে ওঠে। সে মনে মনে ভাবে, মায়ের এই সস্তা আনন্দ করা কি আছে? মিষ্টি খাইয়ে মানুষকে দেখানোর কি দরকার? রাতে ঘরের কূপের সামনে বসে জরিনা মিষ্টি হাড়ি অবশিষ্ট দুটো রসগোল্লা শাহেদের সামনে এনে রাখলো। খা বাজান, মুখটা মিষ্টি কর। আজ আমার যে কি আনন্দ হইতাছে, আমি তোরে বইলা বুঝাইতে পারমু না। তোর বাপ থাকলে আজ কত খুশি হইতো। শাহেদ চামচ দিয়ে রসগোল্লাটা নাড়াচাড়া করতে করতে ঠান্ডা গলায় বলল, এই সামান্য গোল্ডেন পাইয়া এত লাফালাফি করার কিছু নাই আম্মা। আসল আসল পরীক্ষা তো সামনে। জরিনা অবাক হয়ে ছেলের দিকে তাকায়। কিসের পরীক্ষা ভাজান? শাহেদ গম্ভীর গলায় বলে, ঢাকা ভার্সিটি। ঢাকা গিয়া কোচিং না করলে চান্স পাবো না। দেশের সেরা জায়গায় পড়তে হইব না আমারে। গ্রামে বা এই ছোট শহরে পইড়া থাইকা আমার কোনো লাভ নাই। জরিনা জরিনা একমত থমকে যায়। সে ঢাকা শহরের নাম শুনে, কিন্তু সে শহর কত দূরে, সেখানকার খরচ কেমন তার কোনো ধারণা নেই। সে মৃদু স্বরে বলল, ঢাকায় যাইতে কত টাকা লাগবো রে বাজান? অনেক টাকা। শাহেদ বিরক্তি নিয়ে বলে, কোচিং ফ্রি, মেসের ভাড়া, খাওন, বইপত্র সব মিলিয়ে প্রথম ধাক্কাতেই 15-20 হাজার টাকা লাগবে। তারপর তো প্রতি মাসে খরচ আছেই 20 হাজার টাকা। শব্দটা যেন জরিনার মাথার ওপরে এক বিশাল পাথরের মতো এসে পড়ে। যেমন প্রতিবারের মতো প্রতিদিনের চাল ডালে টাকা জোগাতে তার হিমশিম খেতে হয়। সেখানে কত টাকা সে কোথায় পাবে? এত টাকা সে কোথায় পাবে? জরিনা কাতর গলায় বলল, বাদন রে, এত টাকা আমি কই পামু? তুই তো জানোস আমার হাতে কিছুই নাই। তুই যদি এই শহরে কোনো বড় কলেজে ভর্তি হইতি। কথাটা শেষ করার আগেই সাহেব থালাটা ঝনঝন শব্দে সরিয়ে রেখে দাঁড়িয়ে গেল। তার চোখে তীব্র ক্ষোভ। আমি জানতাম তুমি এই কথাই বলবা। সাহেব চিৎকার করে ওঠে, অন্যের বাড়ি কাম কইরা আমারে খালি খাইতে দিছ, কিন্তু আমার ভবিষ্যৎ করার ক্ষমতা তো তোমার নাই। শহরের অন্য ছেলেরা কত সুযোগ পায়, আর আমারে এই গ্রামে পইড়া পইড়া মরতে হইব। যদি টাকা জোগাড় না দিতে পারো, তাইলে ছোটবেলায় আমার এত পড়ালেখার স্বপ্ন দেখাইছিলে কেন? এত বড় অফিসার হওয়ার কথা কেন কইছিলা? শাহেদের কথাগুলো যেন চাবুকের মতো জরিনা পিঠে এসে পড়ে। যে ছেলেটার জন্য সে নিজের পুরো যৌবন ক্ষুধা আর সুখ বিসর্জন দিয়েছে, সেই ছেলে আজ তাকে এই কথা বলছে। জরিনা বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল, কিন্তু সে কোনো প্রতিবাদ করলো না। শাহেদ এক কোণে গিয়ে উল্টেটা হয়ে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে কুপিটা মৃদু মৃদু জ্বলছে। জরিনা বাঁশের বেড়ায় ফাঁক দিয়া রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ে গেল বাসর রাতের কথা, মনে পড়ে গেল শ্বশুর শাশুড়ি মরার দিনের কথা। সে সারা জীবন শুধু সহ্য করে এসেছে, আজ ছেলের এই কঠিন শব্দগুলোও তাকে সহ্য করতে হচ্ছে। পরের দিন সকালে শাহেদ ঘুম থেকে উঠে দেখে ঘরে মা নেই, রান্নাঘরেও কোনো হাঁড়ি চড়েনি। শাহেদের মনে এক অদ্ভুত জেদ চেপে বসেছিল। সে স্থির করেছিল, মা যদি টাকা না দেয় তবে সে পড়ালেখায় ছেড়ে দেবে। সকাল 10টার দিকে জরিনা ঘরে ফিরে এলো। তার মুখটা খুব ফ্যাকাশে, গায়ের শাড়িটা ধুলো মাখা। সে শাহেদের সামনে এসে দাঁড়ালো, হাত দুটো কাঁপছিল। জরিনা তার শাড়ির আঁচল থেকে একটা পুরনো কাপড়ের পুটলি বের করে শাহেদের হাত দিল।
শাহেদ পুটলিটা খুলে দেখে ভেতরে সামান্য কিছু টাকার নোট আর এক জোড়া ছোট সোনার কানের কানের পাশা আর সোনার নাকের নলক। জরিনা নিচু স্বরে বলল, তোর দাদি মরার আগে এই ছোট্ট সোনার জিনিস দুটো আমারে দিছিল, কইছিল বিপদে আপদে কাজে লাগাইতে। আমি সকালে মাতবরের বউর কাছে গিয়া এগুলো বন্দুক থুইয়া আসমু, আর ভিটা বাড়ি পেছনে মেহগুনি গাছটা বিক্রি কইরা দিলে মাতবরের কাছে সব মিলায়ে 15,000 টাকা হইব। এই নে বাজান। শাহেদ টাকার জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখের সামনে এখন ঢাকার চকচকে রাজপথ, বড় বিশ্ববিদ্যালয় আর এক অভিজাত জীবনের স্বপ্ন। সে একেবারের জন্য মায়ের ফ্যাকাশে মুখের দিকে বা তার শূন্য কানের লতি দিকে তাকালো না, সামান্য ধন্যবাদও জানালো না। ঠিক আছে আম্মা, আমি আজ বিকালে বাসায় ঢাকা রওনা হমো। জামা কাপড় গুছিয়ে নেই। জরিনা দরজার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল থুতনি দিয়ে, কিন্তু সে শাড়ির আঁচল দিয়ে তার আর মুছল না। সে বুঝতে পারছিল তার শাহেদ বড় অফিসার হয়তো হবে, কিন্তু সে আর জরিনা সেই ছোট্ট বাজার নেই। সে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কোনো দিন হয়তো ফিরে আসবে না। ঢাকা শহরের ঘিঞ্জি গলি আর বড় বড় অট্টালিকার ভিড়ে শাহেদের নতুন জীবন শুরু হলো। ফার্মগেটের একটা সরু গলির ভেতরে 5 তলা ভবনের চিলেকোঠার মেসে উঠেছে সে। এক রুমে 4 জন থাকে। শাহেদের সাথে মেসে থাকা অন্য 3 ছেলে শহর বা আধা শহরে মধ্যবিত্ত পরিবারের। তাদের কাছে ব্র্যান্ডের জামা কাপড়, পকেটে বাড়তি টাকা আর হাত ঘড়ি থাকাটা খুব সাধারণ ব্যাপার। প্রথম মেসের টেবিলে যখন সবাই নিজেদের পরিবার, বাবা মায়ের পেশা নিয়ে গল্প করত, শাহেদ চুপচাপ এক পাশে বসে থাকতো। কয়েকদিনের মাথায় সহপাঠী ফারহান যখন তাকে হঠাৎ প্রশ্ন করে বসলো, শাহেদ, তোমার আব্বা কি করেন? শাহেদ একটুও স্তব্ধ না করে ঠান্ডা গলায় মিথ্যে বলে দিল, আব্বা বেঁচে নাই, গ্রামে আমাদের কিছুটা জমি জমা আছে, গৃহস্থলীর কাজ কারবার চলে। আম্মা ওইসব দেখাভাল করেন। নিজের মায়ের অন্যের বাড়িতে থালা বাসন মাজা আর ঝিয়ের কাজ করার পরিচয়টা সে নিমিষেই ধামাচাপা দিয়ে দিল। সত্য কথাটা বললে যদি বন্ধুরা তাকে ছোট চোখে দেখে, এই ভয় তাকে আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছিল। কোচিং এর দিনগুলোতে শাহেদের একমাত্র ধ্যান জ্ঞান ছিল পড়াশোনা। তবে সেই পড়াশোনার পেছনে মায়ের কষ্ট দূর করার তাগিদ যতটা না ছিল, তার চেয়ে 1000 গুণ বেশি ছিল এই দারিদ্র থেকে মুক্তি পেয়ে একটা তথাকথিত অভিজাত জীবনের অংশ হওয়ার লোভ। ওদিকে গ্রামে জরিনার দিন কাটছিল চরম অনিশ্চয়তা আর হাড় ভাঙ্গা খাটুনির মধ্য দিয়ে। ভিটা বাড়ির একমাত্র মেহগনি গাছটা বিক্রি হয়ে যাওয়ার পর উঠোনটা কেমন যেন খালি খালি লাগে, কিন্তু সেদিকে তাকানোর সময় জরিনা নেই। মাতব্বরের কাছ থেকে নেওয়া বন্ধকি টাকার সুদ মেটাতে আর প্রতি মাসে 1 তারিখে শাহেদের বিকাশে টাকা পাঠাতে তাকে প্রতিদিন 3টে বাড়িতে ধানের সিদ্ধ দেওয়া, ধান ভানা আর বাসি বাসন মাজার কাজ করতে হতো। যে হাত দুটো দিয়ে সে একসময় শাহেদের চুলে তেল মাখিয়ে দিত, সেই হাত দুটো অতিরিক্ত খার, সাবান আর পানির কাছে ঘা হয়ে গেছে। হাতের চামড়া উঠে রক্ত বের হতো মাঝে মাঝে, কিন্তু মাসের শেষ দিন এলেই জরিনার জমানো খুচরো
টাকাগুলো গুনে দেখতো। কম পড়লে লতিফ স্যারের কাছে গিয়ে বা মাতব্বর গিন্নির পা ধরে হাত পেতে আরো কয়েকশো টাকা অগ্রিম চেয়ে আনতো। টাকা পাঠানোর শেষে লতিফ স্যারের বাটন ফোনটা থেকে শাহেদকে একটা ফোন করতো জরিনা। হ্যালো বাজান, টাকা পাইছস? শরীর ভালো আছে তো তোর? ওপাশ থেকে শাহেদের গলায় সবসময় এক ধরনের তাড়া আর বিরক্তি লেগে থাকতো। পাইছি। শোনো আম্মা, বারবার ফোন দিয়া ডিস্টার্ব কইরো না তো। কোচিং এ কাছে কোচিং এ ক্লাসে থাকি, নোট তৈরি করতে হয়। যখন দরকার পামু আমি ফোন দিমু। আচ্ছা বাজান, রাগ করিস না। তুই ঠিক মতো খাইস কিন্তু। আর চালের ভাত পাস তো সেখানে? সব পাই, রাখলাম এখন, বলেই লাইনটা কেটে দিত সাহেব। জরিনা ফোনটা কানে ধরে কতক্ষণ চুপচাপ বসে থাকতো। ভাবতো ঢাকার পড়াশোনার হয়তো অনেক কঠিন। ছেলেটার মাথায় সবসময় গরম থাকে। সাহেদের এই রুক্ষ ব্যবহারকে সে পড়াশোনার চাপ বলেই নিজের মনকে সান্ত্বনা দিতে কয়েক মাস হাড় ভাঙ্গা পরিশ্রমে কোচিং শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা শুরু হলো। শাহেদ তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পরীক্ষা দিল। ফল প্রকাশের দিন দেখা গেল শাহেদ খ ইউনিটে বেশ উপরের দিকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি নিশ্চিন্ত হয়ে যায়। সংবাদটা শোনার পর শাহেদের আনন্দ যেন আর ধরে না। সে তার মেসে বন্ধুদের সাথে চা সিঙ্গারা খেয়ে উদযাপন করলো। কিন্তু এই মহা আনন্দের খবরটা নিজের জন্মদাত্রী মাকে জানানোর কোনো তাগিদ তার ভেতরে কাজ করলো না। 2 দিন পর লতিফ স্যার কোনো এক পরিচিত মারফত খবর পেয়ে ছুটে এলেন জরিনা ভিটেই। জরিনা, শুনছিস? তোর সাহেব তো ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে। দেশের সবচাইতে বড় পাড়া জায়গায় ভর্তি হইব ও। কথাটা শুনে জরিনা হাতে থাকা কুলাটা মাটিতে ফেলে দিল। চোখে তার ঝরঝর করে পানি চলে এলো। সে মাটির উঠোনে বসে লতিফ স্যারের পায়ের কাছে হাত জোর করে বলল, স্যার, সত্যিই কইতাছেন আমার বাজান এখন বড় স্যার হইব? হরে জরিনা, তবে এখন ওর ভর্তির লাইগা আর ঢাকায় মেসে থাকার লাইগা একসাথে বেশ কিছু টাকা লাগবো। টাকার কথা শুনে জরিনা বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। কানে শোনার পাশা আর মেহগনি গাছ তো আগেই গেছে। এবার আর কি আছে তার? ঘরে সামান্য কয়েকটা পেতলের থালা বাসন ছাড়া বেচারার মতো আর কিছুই নেই। বেচার মতন আর কিছুই নেই। জরিনা শেষ পর্যন্ত নিজের একমাত্র আয়ের পথ হাঁস মুরগিগুলো আর ছাগলটা পাড়ার ব্যাপারীর কাছে সস্তায় বিক্রি করে দিল। যে ছাগলটা সে নিজের সন্তানের মতো যত্ন করে বড় করেছিল সেটাও তুলে দিল কসাইয়ের হাতে। সব মিলে যা পেল তাই নিয়ে ছুটে গেল বাজারে বিকাশ দোকানে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার পর সাহেদের পরিচিত পরিচিতি আর বড় হতে লাগলো। সে এখন আর শুধু চিলেকোঠার মেসে বন্দি নেই। হলের গণরুমে উঠলেও তার ওঠা বসায় এখন ক্লাসের কিছু বেশ বিত্তশালী ছেলে মেয়েদের সাথে। বিশেষ করে রোদেশি নামের এক সহপাঠীর সাথে তার বন্ধুত্ব বেশ জমে উঠেছে। রোদেশির বাবা সরকারি বড় কর্মকর্তা। তাদের চলাফেরা কথাবার্তা সাহেবকে এক নতুন জগতের স্বপ্ন দেখায়। রোদেশিদের সাথে তাল মেলাতে গিয়ে সাহেদের খরচের হাত দিন দিন বাড়তে থাকে। এখন আর সে সস্তা শার্ট পরতে চায় না। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে আড্ডা দিতে তার বেশ ভালো লাগে। কিন্তু কিন্তু এসব সামলাতে যে টাকা দরকার তা গ্রামে কাজের বেটি মায়ের
পক্ষে পাঠানো অসম্ভব। এক সন্ধ্যায় টিউশনি মোড়ে রদিশি আর অরণ্যা বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। সাহেব রদিশি হেসে জিজ্ঞেস করলো, সাহেব সামনের উইকেন্ডে তো আমরা সবাই শ্রীমঙ্গলে যাচ্ছি, তুমি যাচ্ছ তো আমাদের সাথে? সাহেব মনে মনে হিসাব করে দেখলো এই ট্যুরে অত্যন্ত 4 থেকে 5 হাজার টাকা লাগবে। তার পকেটে তখন মাত্র কয়েকশো টাকা পড়ে আছে। সে হালকা হেসে বলল, হ্যাঁ অবশ্যই যাব, কোনো সমস্যা নেই। আড্ডা শেষ হলে ফিরে সাহেব সোজা লতিফ স্যারের নম্বরে ফোন দিল। তখন রাত 9টা। জরিনা তখন মাত্র মতব্বর বাড়ি থেকে কাজ শেষ করে ঘরে ফিরে চাল ধুচ্ছিল। লতিফ স্যার হাঁপাতে হাঁপাতে জরিনার ঘরে এসে ফোনটা হাতে দিলেন। জরিনা নে, তোর বাজান ফোন করছে। জরিনা আসলে হাত মুছে কাপা হাতে ফোনটা কানে নিল। বাজান কেমন আছিস রে? শোনো আম্মা, আমার জরুরি 5,000 টাকা লাগবো, পরশুদিনের মধ্যে পাঠাতে হইব। জরিনা যেন আকাশ থেকে পড়লো, 5,000 টাকা? বাজান রে, পরশুদিনের মতো এত টাকা আমি কই পামু? ছাগল মুরগি বেচা টাকা তো আগেই তোরে পাঠাইলাম। ভর্তির লাগা আমার হাতে তো একটা পয়সাও নাই। সাহেদের কণ্ঠ মুহূর্তের কঠিন হিংসায় হয়ে উঠল। তোমার কাছে কোনোদিন টাকা থাকে না? আমি কি ফাজলামি করতেছি নাকি? ভার্সিটিতে পড়তে গেলে কত বইপত্র, কত ফি দিতে হয় তুমি জানো? গ্রামের মূর্খ মানুষের মতো কথা বললো না তো। যদি পরশুদিনের মধ্যে টাকা না পাঠাইতে পারো তবে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে, আর আমি কোনোদিন বাড়িমুখী হব না, মনে রাখো। জরিনা হাওমাও করে কেঁদে উঠল। বাজান রে, এমন কথা কইস না, তুই রাগ করিস না, আমি দেখতেছি। আমি মাতব্বরে পায়ে গিয়া পড়ি। সাহেব কোনো কথা না বলেই শুনে ফোনের লাইনটা কেটে দিল। রাতের অন্ধকারে ভিটের উঠোনে একা একা বসে মোবাইল রইল জরিনা। বাতাসে বাঁশপাতার খসখস শব্দে যেন তার বুকের ভেতর চলা হাহাকারটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ছেলেটা যে দিন দিন তার হাত থেকে অনেক দূরে সরে যাচ্ছে, সেটুকু বোঝার মতো বুদ্ধি তার আছে। কিন্তু মমতা তো মানতে চায় না। সে তো মা। পরের দিন খুব ভোরে জরিনা সোজা গিয়ে হাজির হলো মাতব্বরের বাড়িতে। মাতব্বর তখন বারান্দায় বসে তামাক টানছিলেন। জরিনা মাতব্বরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে কান্না ভেজা গলায় বলল, কর্তা, আমারে 5,000 টাকা ধার দেন, আমার সাহেবের পড়ালেখা বন্ধ হয়ে যাবে যাবে না হলে। মাতব্বরে কড়া চোখে তাকিয়ে থুতু ফেলে বললেন, তুই কি পাগল হয়েছিস জরিনা? আগের বন্ধু কি টাকার সুদই তো দিতে পারিস নাই ঠিক মতো, আর টাকা পাবি কই থেকে? কিসের বিপরীতে টাকা দিমু তোরে? জরিনা নিজে 2 হাত মাতব্বরের পায়ে সামনে বাড়িয়ে দিয়ে বলল, আমার এই দেহ পারলে বেঁচে দেন কর্তা, আমি সারা জীবন আপনার ভিটায় বিনামূল্যে কাম কইরা দিমু, ধান ভানমু, গোয়াল ঘর সাফ করমু, কোনো মজুরি নিমু না, তাও আমার পোলাটারে 5,000 টাকা পাঠাইতে দেন। মাতব্বর কিছুক্ষণ জরিনার করুণ মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর চক্রান্তের হাসি এসে বললেন, ঠিক আছে, একটা শর্ত দিমু, তোর ভিটের সামনে ওই 4% জমিটা আমার নামে লিখে দিবি। টাকা শুধতে না পারলে জমি আমার। যে ভিটাতে তার শ্বশুর শাশুড়ি মরেছে, সেই ভিটের ভাঙ্গা জানালা পাশে বসে সাহেব একদিন সব করে কবিতা পড়তো, সুর করে কবিতা পড়তো। সেই ভিটের শেষ অংশটুকু আজ বন্দুক পড়ে গেল সাহেবের বিলাসিতা আর মিথ্যে অহংকারের দানে। বিকেলে লতিফ স্যারের
হাত দিয়ে টাকাটা বিকাশে পাঠিয়ে জরিনা যখন ঘরে ফিরল, তখন শরীরটা আর বইছিল না। গত 2 দিন ধরে তার পেটে একদানা ভাতও পড়েনি। মাথাটা ঝিমঝিম করে উঠল তার। ভাঙ্গা বারান্দায় খা খা করা মেঝেতে সে ধপাস করে পড়ে গেল। ওদিকে ঢাকা রেস্টুরেন্টে বসে বন্ধুদের সাথে কফি খাচ্ছিল সাহেব। ফোনের মেসেজে 5,000 টাকা জমার নোটিফিকেশন আসতে তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সে একেবারের জন্য ভাবল না এই 5,000 টাকা জোগাড় করতে গিয়ে তার মা আজ প্রায় সব হারিয়ে ফেলেছে। মাতব্বরের কাছে ভিটেটুকু বাধা দেওয়ার পর থেকে জরিনার জীবনটা যেন কেবল মাতব্বরের গৃহস্থালীর 4 দেওয়ালের ভেতরে থমকে গেল। সকালের প্রথম আলো ফোটার আগে সে চুপি চুপি ঘর ছেড়ে বের হতো, আর রাতে পুরো গ্রাম যখন নিঝুম হয়ে যেত তখন শরীরে এক ফোঁটা শক্তি না থাকা অবস্থায় বাড়ি ফিরত। ধানের সিদ্ধ দেওয়া, ধান ভানা, খড়ের গাদা গোছানো আর গোয়ালঘর পরিষ্কারের ধকল শেষে 2 হাতের তালুর চামড়া স্থায়ীভাবে খসখসে আর কালচে হয়ে গিয়েছে। মাঝে মধ্যে পিঠের শিরদাঁড়ায় এমন তীব্র ব্যথা উঠত যে সোজা হয়ে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়তো। কিন্তু জরিনা হাত পায়ে গিরায় একটু খাঁটি সরিষার তেল ডলে নিয়ে আবার কলেজে লেগে যেত। পাড়ার পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় গ্রামে ফার্মেসি আলিম মোল্লা একদিন তাকে দেখে বলে ফেলেছিল, জরিনা, তোর শরীরের অবস্থা তো দিন দিন খারাপের দিকে যাইতেছে। একটা ব্যথার বড়ি খাস, নাইলে তো এক সময় বিছানা থেকে উঠতে পারবি না। জরিনা মলিন মুখে শুধু একটু হাসতো। একটা বড়ির দামও তো 4-5 টাকা। ওই টাকাটা বেঁচে গেলে মাস শেষে সাহেবের বিকাশে পাঠানোর অঙ্কটা একটু হলেও বড় হবে, এই ভেবে সে যন্ত্রণাটা নিজের বুকের ভেতর চেপে রাখতো। ওদিকে ঢাকা শহরের রাজপথে সাহেবের পথ চলা আরো কিছুটা বদলে যেতে লাগলো। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর নিজের খরচের বহর মেটাতে সে ধানমন্ডি আর লালমাটিয়া এলাকায় দুটো টিউশনি জোগাড় করেছিল। বিকেলে টিউশনি আর সন্ধ্যায় বন্ধুদের আড্ডা দিয়ে তার দিন কেটে যেত। নিজের কিছু হাত খরচ এবার সে নিজে জোগাতে শুরু করলো। গ্রামের ভিটে সেই জীর্ণ ঘর কিংবা মায়ের খাটুনির কথা তার মন থেকে আরো দূরে সরে যেতে থাকলো। বন্ধুরা যখন ছুটি পেলেই বাড়ি যাওয়ার পরিকল্পনা করত, সাহেব তখন ঢাকায় থেকে নতুন কোনো কাজ কিংবা ঘোরাঘুরির অজুহাত খুঁজতো। জরিনা দিনের পর দিন ভাঙ্গা ঘরে বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে থাকতো। যদি হঠাৎ বাজারের মোড় ঘরে ছেলেটা ব্যাগ কাঁধে হেঁটে আসে, কিন্তু মাস পেরিয়ে বছর ঘুরে যায়, সাথে আর বাড়ি আসা হয় না। একদিন বিকেলে কাজ শেষ করে জরিনা সোজা চলে গেল লতিফ স্যারের বাড়িতে। স্যার তখন উঠোনে বসে পেপার পড়েছিলেন। জরিনা আঁচলের খুঁটু দিয়ে মুখের ঘাম মুছে বিনতি গলায় বলল, স্যার, সাহেবের কি একটা ফোন দেওয়া যাইব? অনেকদিন ধরে বাজারে দেখি না, বুকটা কেমন যেন ছটফট করে। লতিফ স্যার একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পুরনো বাটন ফোনটা বের করে নম্বর মেলালেন। 2-3 বার রিং হওয়ার পর সাহেব ফোনটা ধরলো। হ্যালো স্যার, কিছু বলবেন? লতিফ স্যার নরম গলায় বললেন, সাহেব, তোর মা পাশে দাঁড়িয়ে আছে, তোর সাথে একটু কথা বলতে চায়। ফোনটা হাতে নিয়ে জরিনার গলা ধরে এলো। কাপা কাপা গলায় সে বলল, বাজান, ভালো আছোস তুই? কতদিন হয়ে গেল তোরে চোখে দেখি না রে। 2টা দিন সময় কইরা একটি বাড়িতে আয়না বাজান, তোরে একটু খালি দেখবো। আমি তোর পছন্দের চালের পায়েস রেঁধে রাখবো। ওপাশ থেকে সাহেদের গলায় ভেসে এলো বিরক্তি আর অধৈর্য ভাব। আম্মা, তুমি এসব কি শুরু করলা?
আমার সামনে পরীক্ষা, তাছাড়া টিউটোরিয়াল জমা দেওয়া আছে। হুইট হাইট বললে কি গ্রাম যাওয়া যায় নাকি? টাকার ব্যস্ততা তোমরা বুঝবা না। হয়তো ফোন দিয়া ঝামেলা কইরো না তো। জরিনা জরিনা আকুতি করে বলল, 2 ঘন্টার জন্য আসবি না রে বাজান? কত মাস পর পার হয়ে গেল, আবার এখন সময়, একদম সময় নেই। রাত্রি যখন শায়েদ ওপাশ থেকে কথা শেষ না করতেই ফোনটা কেটে দিল। জরিনা কান থেকে ফোনটা নামিয়ে ততক্ষণ সেটির দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইল। লতিফ স্যার মাথা নিচু করে রইলেন, কারণ এমন দৃশ্য এখন আর তার কাছে নতুন কিছু নয়। সময় তার নিজস্ব গতিতেই চলতে থাকে। শায়েদের গ্রামমুখী হওয়া দিনগুলো কেবল 2 ঈদের সীমাবদ্ধ হয়ে গেল। ঈদের আগে 2 দিন আগে সন্ধ্যায় সে খুব অনিচ্ছা সত্ত্বেও ব্যাগ হাতে গ্রামে পৌঁছাতো, আর ঈদের পরের দিন সকালে ঢাকামুখী বাস উঠে পড়তো। গ্রামে থাকা সেই 2 দিনও সে মায়ের পাশে বসে দুটো ভালো কথা বলতো না। ঘরে ভাঙা কাঠামো, কুপির ধোয়া আর মায়ের তেলহীন মাথার জট পাকানো চুল দেখে তারা অবস্থিত হতো। বাড়ি বদলে সে বেশি সময় কাটাতো গ্রামের মোড়ে ভালো চায়ের দোকানে, যেখানে ঢাকা শহরের গল্প শুনিয়ে নিজের ভাবমূর্তি ধরে রাখা যেত। জরিনা সকালে উঠে ছেলের জন্য চালের রুটি বানাতো আর কিছু ভাজি করতো, কিন্তু শায়েদ বসে অল্প একটু মুখে দিয়ে বলতো, এসব এসব এত তেল মশলা খাবার এখন আর সহ্য হয় না আম্মা। তোমরা সারা জীবন একই রঙে রেঁধে গেলা। জরিনা নীরব থেকে ছেলে খাওয়া শেষ হওয়া দেখতো। থালা ধোয়ার সময় তার মনে পড়ে যেত শায়েদের ছোটবেলার কথা। কিভাবে এক টুকরো মাংস আর একটু পোলাও পাইলেই সে আনন্দের সাগরে ভাসতো। মানুষের বয়স বাড়লে মন কি এভাবে পাল্টে যায়? জরিনা জরিনা নিজেকে এই প্রশ্ন করত। অনার্স শেষ বর্ষে উঠে শায়েদ একটা বেসরকারি প্রতিষ্ঠানে গণ্ডকালীন ডেটা এন্ট্রির কাজ পেয়ে গেল। চাকরি করে তার কাছে এখন ভালোই টাকা জমা হতে লাগলো। সে ঢাকা শহরে একটা স্বনামধন্য কোচিং এ বিসিএস পরীক্ষার প্রস্তুতি ভর্তি ফরমও তুলে ফেললো। কিন্তু কিন্তু মায়ের সাথে তার যোগাযোগের সুতোটা দিন দিন আরো পাতলা হয়ে আসতে লাগলো। জরিনা নিজের শারীরিক অসুস্থতা চেপে রেখে মাঝে মধ্যে যখন লতিফ স্যারের ফোন দিয়ে শাহেদকে ফোন করতো, শাহেদ 1 মিনিটেও কথা বলতো না। হ্যাঁ মা বলো, আমি অফিসে যাচ্ছি, এখন কথা বলতে পারবো না। তোমারে কিছু টাকা দিমুনি, আর কোনো সমস্যা নাই? আর কোনো সমস্যা আছে? জরিনা ধীরে গলায় বলতো, না বাজান, কোনো সমস্যা নাই। তুই ভালো থাকলে আমার সব ভালো। ঠিক আছে, রাখি। ফোন কেটে দেওয়ার পর জরিনা আস্তে করে বারান্দায় খুঁটিতে হেলান দিয়ে বসতো। ভিটের পেছনে মেহগনি গাছের মোড়টা এখনো ফাঁকা। চারপাশে বাঁশঝাড়ের পাতা বাতাসের ধাক্কায় ঝরে পড়ে। এখন আর কেরোসিনের ফুপিও নিয়মিত জ্বলে না, কিন্তু জরিনার চোখের কোণে জমা থাকা প্রত্যেকটা আলোটুকু আর জ্বলে ওঠার কোনো রসদ পায় না। সে বুঝতে পারছিল তার গর্ভের ছেলেটা বড় শহরে আলোয় বড় হয়ে মানুষ হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু তার জন্মদাত্রী মায়ের আঁচলের বাঁধনটা সে চিরতরে কেটে ফেলেছে। অনার্স শেষ করে শাহেদ বিসিএস পরীক্ষার জন্য দিনরাত এক করে পড়াশোনা, কোনো ঘাটতি ছিল না। কিন্তু সেই পরিশ্রমের পেছনে একটাই শক্ত জেদ কাজ করেছিল, যে করি হোক গ্রামের দরিদ্র এই অভিশাপ আর মাতব্বর বাড়ির কাজের বুয়া জরিনার ছেলে পরিচয়টা চিরতরে মুছে ফেলতে হবে। ঢাকা শহরে বড় বড় অফিসার রদস্যিদের মতো উচ্চ সমাজে মানুষের সাথে তাল মেলাতে হলে একটা বড় সরকারি পদে
তার প্রচন্ড দরকার ছিল। কয়েক মাসের হাড়ভাঙ্গা খাটুনি আর বিসিএস ভাইবার শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো। শাহেদ প্রথম প্রচেষ্টাতেই প্রশাসন ক্যাডারের সুপারিশ প্রান্ত হলো। বিশেষ ক্যাডার খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথে শাহেদের চারপাশে পৃথিবীটা রাতারাতি বদলে গেল। বন্ধু বান্ধব, শিক্ষক, সেনা, আইডি সবাই তাকে ঘিরে প্রশংসার জোয়ার ভাসতে লাগলো। ওদিকে ওদিকে গ্রামের স্যার যখন খাবারের কাজে শাহেদের নাম আর ছবি দেখলেন, তিনি তিনি আনন্দে কেঁদে ফেললেন। তিনি সোজা ছুটে গেলেন জরিনার ভিটায়। জরিনা তখন মাতব্বর বাড়ির উঠোনে একপাশে বসে শাক করছিল। লতিফ স্যার হাঁপাতে হাঁপাতে বললেন, যা জরিনা, তোর শাহেদ তোর কাছে। ছেলে প্রশাসন বড় ম্যাজিস্ট্রেট হইবে তোর শাহেদ। পুরা তল্লাটে এমন পড়ালেখা কেউ করে নাই রে। কথাটা শোনা পর জরিনা হাত থেকে বটিটা ছিটকে পড়ল। বহু বছর পর তার মলিন কালচে হয়ে যাওয়া মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে বারান্দায় ধপাস করে বসে পড়ে দুই হাত তুলে আসমানের দিকে তাকিয়ে অঝোরে কাঁদতে লাগলো। তার তার এত বছরের খিদে, অপমান, মাতব্বরের বাড়ির বাসি থালা মাজার অপমান, সব যেন এক নিমিষেই ধুয়ে মিশে গেল। জরিনা কাঁপতে কাঁপতে লতিফ স্যারের পা ধরে বলল, স্যার, আমার বাজানের একটা ফোন দেন। আমার পোলারে একটু আমার কণ্ঠে মোবারকবাদ দিতে দেন। লতিফ স্যার নম্বর মেলালেন, কিন্তু ওপাশ থেকে রিং হয়ে কেটে গেল। শায়দ ফোন ধরলো না। জরিনা ভাবলো, ছেলেটা কত বড় অফিসার হয়েছে, কত মানুষ তার অভিনন্দন জানাইতেছে, ফোন ধরার সময় কই। কিন্তু সেই যে ফোনটা না ধরা, তারপর থেকে সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে গেল। শাহেদ আর লতিফ স্যারের নম্বরেও একটা ফোন করলো না। এমনকি ঈদের দিনও গ্রামে এলো না সে। শাহেদ তখন ঢাকায় তার নতুন জীবন সাজাতে ব্যস্ত। বিভিন্ন একাডেমি আর নাগরিক সংবর্ধনায় তাকে নিয়ে কেরাকারি। এরই মাঝে একটি বড় আত্মীয় পত্রিকায় শাহেদের সাফল্য নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার ছাপা হলো। সেখানে প্রশ্ন করা হয়েছিল, আপন এই অভাবনীয় সাফল্যের পেছনে মূল অনুপ্রেরণা কে ছিল? আপনার পারিবারিক প্রেক্ষাপট সম্পর্কে কিছু বলুন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সময় সুযোগ ব্লেজার পরা শাহেদ বিন্দুমাত্র না কেঁপে চোখ দুটো একদম সোজা করে রেখে খুব ঠান্ডা ও মার্জিত গলায় বলল, আসলে আসলে আমি অত্যন্ত দুঃখজনকভাবে একজন এতিম। খুব ছোটবেলায় আমার বাবা মাকে হয়েছিল। আমার বলতে এই পৃথিবীতে কেউ ছিল না। গ্রামে এক আত্মীয়র আশ্রয় আর নিজের অদ্য ইচ্ছা শক্তিতে টিউশনি করে কষ্ট করে পড়াশোনা করে আজ আমি এই পর্যন্ত এসেছি। বাবা মায়ের ছায়া না থাকাটা আমার জীবনে বড় কষ্ট। তবে এই কষ্টই আমাকে আজকের শাহেদ বানিয়েছে। পত্রিকায় ছাপা হওয়া সেই সাক্ষাৎকারের রঙিন কাগজটা গ্রামের স্কুলে এসে পৌঁছালো। লতিফ স্যার লেখাটা পেলার পর সবস্থ হয়ে বসে রইলেন। তার চোখের সামনে ভেসে উঠল সেই ছোটবেলার শাহেদের কথা, যে জরিনার আঁচল ছাড়া চলতে পারতো না। আর ভেসে উঠল জরিনা সেই ক্ষয়ে যাওয়া, ঘা হওয়া দুটো হাত। লতিফ স্যার কাগজটা নিয়ে জরিনার ঘরে গেল। জরিনা তখন বিছানায় শুয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত রাত জেগে কাজ করা আর পুষ্টির অভাবে তার শরীর ভেঙে পড়েছে। তার উপর ছেলের কোনো খোঁজ না থাকায় চিন্তায় বুকটা সবসময় ধড়ফড় করে। লতিফ স্যার ধীরে পায়ে ভেতরে ঢুকে বিনে বাক্য বইয়ে পেপারের অংশটা জরিনার সামনে মেলে ধরলেন। জরিনা তো পড়তে জানে না। সে ব্যাকুল হয়ে বলল, স্যার, আমার শাহেদের ছবি। কি লিখেছে পেপারে? আমার বাজানের
কথা কি লিখেছে একটু পড়ে শোনান। না স্যার। লতিফ স্যার প্রথমে পড়তে চাননি, কিন্তু জরিনার বারবার আকুতি বাধ্য হয়ে কাপা গলায় পেপারে সেই নির্দিষ্ট অংশটা হুবহু পড়ে শোনালেন। আমি অত্যন্ত দুঃখজনকভাবে একজন ইতিম। খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। জরিনা সোজা হয়ে বসে রইল, তার চোখ দুটি একদম স্থির হয়ে গেল। চারপাশে বাতাসের শব্দ, বাঁশপাতার খসখস, তবে যেন এক মুহূর্তেই বন্ধ হয়ে গেল। কি কইলেন স্যার? সাহেব কইছে তার মা বাপ নাই, সে ইতিম। জরিনা গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন ভেতর থেকে কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে। লতিফ স্যার মাথা নিচু করে ফুঁপিয়ে উঠতে বললেন, হরে জরিনা, তোর বিসিএস ক্যাডার ছেলে দেশের মানুষের কাছে নিজেকে ইতিম বইলা পরিচয় দিচ্ছে। মানুষের বাড়ি ঝিয়ের কাজ করা জরিনা যে তার মা, এই পরিচয় দিতে তার লজ্জা লাগে। কোনো কান্নাকাটি করলো না, সে শুধু ভিটের ভাঙ্গা বেড়া দিয়ে তাকিয়ে রইল। যে ছেলের জন্য সে নিজের যৌবন, পেটের ক্ষুধা, গায়ের গয়না, ভিটে মাটি, এমনকি নিজের আত্মসম্মানটুকু মাতব্বরের পায়ে সঁপে দিয়েছিল, সেই ছেলে তাকে জীবিত থাকতেই দাফন করে দিল। একটা কাজের বেটি মা থাকলে সমাজে বড় বড় মানুষের সামনে তার মর্যাদা থাকবে না। এই তো শাহেদের হিসেব। হঠাৎ করে জরিনার বুকে বাম পাশে তীব্র যন্ত্রণা শুরু হলো। রক্ত শূন্য ফ্যাকাশে মুখটা নীল হয়ে গেল। সে এক হাত দিয়ে বুকে শাড়িটা শক্ত করে চেপে ধরলো। মুখে শুধু বের হলো, আমার বাজান। ইতিম আমি তাইলে কি? লতিফ স্যার আতঙ্কিত হয়ে উঠলেন। জরিনা, কি হয়েছে তোর জরিনা? জরিনা বিছানায় ঢলে পড়ল, তার মুখ দিয়ে এক ফোঁটা লালা গড়িয়ে পড়ল থুতনিতে। যে ছেলে কোনো সারা জীবন ছেলে বড় অফিসার হওয়ার স্বপ্ন জমেছিল, আলিম মোল্লা, সেই 4 টাকার ব্যথা বড়িটা খাওয়া হয়নি, কিন্তু আজকে এই যন্ত্রণা বড়ির চেয়েও অনেক বেশি বিষাক্ত ছিল। ওদিকে ঢাকার এক অভিজাত রেস্তোরাঁয় রেদসী আর তার উচ্চ পদস্থ বাবার সাথে রাতে খাবারে বসেছিল সাহেব। রোদেশির বাবা সাহেদের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বললেন, সাহেব, তোর স্ট্রাগল স্টোরিটা আমি পেপারে পড়তাম। সত্যি, উইদাউট এনি প্যারেন্টাল সাপোর্ট তুমি এত দূর এসেছো, ইট ইজ অ্যামেজিং। আমরা রোদেশির সাথে তোমার বিয়ের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি। শাহেদ ব্লেজারের বোতামটা ঠিক করতে করতে একগাল হেসে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। বাবা মা না থাকা শূন্যতা আমি আজীবন অনুভব করেছি, তবে আপনার পাশে থাকলে আর কোনো কষ্ট থাকবে না। ঠিক সেই মুহূর্তে গ্রামে এক ভাঙ্গা ভিটে এক মাতার ইতিম বিসিএস ক্যাডার ছেলের নাম বুকে কান্না চেপে আহাজারি করছে। ইন্টারনেটের দুনিয়ায় খবরে ডালপালা ছড়াতে সময় লাগে না। জাতীয় পত্রিকায় ছাপা হওয়া শাহেদের সেই সাক্ষাৎকার আর ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত আবেগ তৈরি করলো। কোনো অভিভাবক ছাড়া সম্পূর্ণ ইতিম অবস্থায় সংগ্রাম করে বিসিএস ক্যাডার হওয়া তরুণ, এই ক্যাপশনে ভিডিওটি ইউটিউব আর ফেসবুকে হু হু করে ছড়িয়ে পড়ল। লাখ লাখ মানুষ ভিডিওতে রেকর্ড দিল, শেয়ার করলো, কমেন্ট বক্সে শাহেদের অদম্য ইচ্ছাশক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। শাহেদ নিজের ফেসবুক আইডি খুলে দেখলো তার ফলোয়ার এক রাতেই হাজার হাজার বেড়ে গেছে। ক্ষমতা, প্রথম স্বাদ আর সমাজের উচ্চ স্তরের মানুষ কর্কিশ পেয়ে তার অহংকার তখন যেন আকাশ ছুঁয়েছে।
তবে মিথ্যা তাসের ঘর কখনো বেশি দিন টিকে থাকে না। ঘরটা তখন গ্রামের যুবক আর অশিক্ষিত ছেলেদের মোবাইলে এসে পৌঁছালো। তখন পুরো গ্রামে এক নজিরবিহীন ক্ষোভ আর উত্তেজনার সৃষ্টি হলো। উপজেলার একটি লোকাল অনলাইন পোর্টাল তরুণ সাংবাদিক তানভীর ভিডিওটি দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। যেন সাহেদের মা জরিনা মাতব্বরের ধান ভেনে বাসি বাসন মেজে দিনরাত এক করে ছেলেকে এত দূর আনলো, সেই সেই নিজেকে ইতিম বলে পরিচয় দিচ্ছে। তানভীর দেরি করলো না, সে সোজা চলে গেল জরিনা সেই জীর্ণ ভিটে। সাথে ছিল ক্যামেরা আর মোবাইল। ভিডিওতে তানভীর সাহেদের মিথ্যে কথার সাক্ষাৎকারটি চালিয়ে দিয়ে গ্রামে মুরব্বী ও লতিফ স্যারকে সামনে এনে সত্য তুলে ধরল। লতিফ স্যার ক্ষোভে দুঃখে কাঁপতে কাঁপতে ক্যামেরার সামনে বললেন, সাহেব একটা চরম কুলাঙ্গার, অকৃত্য আর স্বার্থপর ছেলে। ও কোনোদিন এতিম ছিল না। ওর মা জরিনা মানুষের বাড়ি রাত দিন খাটাখাটুনি করে নিজের ভিটে মাটি আর দাদির দেওয়া শেষ গয়না বন্দুক দিয়ে ওর পড়াশোনা খরচ চালাইছে। আজ বিশেষ ক্যাডার হয়ে সে জন্মদাত্রীর মাকে অস্বীকার কইরা ও সমাজে হিরো সাইজা বসে আছে। গ্রামের অন্যান্য মানুষজন, আলিম মোল্লা, এমনকি মাতব্বরের বড় বউ পর্যন্ত ক্যামেরার সামনে এসে সাহেদের এই বিশ্বাসঘাতকতার তীব্র প্রতিবাদ জানালো। ভিডিওটির শেষে ক্যামেরার লেন্স ঘুরল ঘরের এক কোণে বসে থাকা জরিনার দিকে। জরিনা এখন আর কাউকে চিনতে পারে না। সেই রাতে তীব্র মানসিক আঘাতে ওর মাথার ভেতরটা যেন চিরতরে এলোমেলো হয়ে গেল। শরীর ভেঙে শুটকো হয়ে গেছে। পরনে শাড়িটা মলিন, চোখ দুটো নিষ্পলক, ঠোঁটের কোণে এক অদ্ভুত শূন্য হাসি। সে কারো প্রশ্নের উত্তর দেয় না, কাউকে চেনেও না। সে শুধু তার শুকিয়ে যাওয়া দুটো হাত শূন্য বাড়িয়ে বিড়বিড় করে বলতে থাকে, আমার বাজান বড় সাপ হইব, আর বাজান আমার উড়োজাহাজে চড়াবো, আমার জন্য সুন্দর একটা লাল শাড়ি কিনা আনবো। এই নতুন ভিডিওটি ফেসবুকে পোস্ট হওয়ার পর 1 ঘন্টার মধ্যে ইন্টারনেটের ঝড় উঠে গেল। আগে সেই প্রশংসার জ্বর মুহূর্তেই রূপ নিল এক তীব্র ঘৃণা আর ধিক্কারে। এতিম সেজে জালিয়াতি করা কুলাঙ্গার, বিসিএস ক্যাডার, এই শিরোনামে ভিডিওটি ভাইরাল হতে সময় লাগলো না। মানুষ কমেন্ট বক্সে সাহেদকে ধুয়ে দিতে লাগলো। সবাই বলতে শুরু করলো, যে ছেলে নিজের জন্মদাত্রীর মাকে জীবিত থাকা অবস্থায় মেরে ফেলে, মিথ্যে কথা বলতে পারে, সে দেশের সেবা কি করে করবে? সাধারণ জনগণ কমেন্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ ট্যাগ করে এই অতিকৃত অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে শুরু করলো। ঢাকায় বসে সাহেদের জীবন ততক্ষণে এক জীবন্ত নরকে পরিণত হতে শুরু করেছে। সকালে ঘুম থেকে উঠে ফেসবুক অন করতেই সাহেদের হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার উপক্রম হলো। তার ওয়ালে হাজার হাজার মানুষের গালিগালাজ, আহা, রিকার্ড আর ধিক্কার। বিভিন্ন অনলাইন নিউজে তার ছবি দিয়ে খবর ছাপা হচ্ছে। মায়ের ঘাম বেঁচে ক্যাডার হয়ে মাকে ইতিম সাজালো অকৃতজ্ঞ ছেলে। শায়দ প্রচন্ড আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে রোদেশিকে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর রোদেশি ফোনটা ধরলো। তার গলা থমথমে আর বরফের মতো ঠান্ডা। শাহেদ কাঁপানো গলায় বলল, রোদেশি, ফেসবুকে এসব কি সব ভুয়া খবর ছড়াচ্ছে? গ্রামে কিছু হিংসুটে মানুষ, তুমি প্লিজ আমায় বিশ্বাস করো। আমি কথা শেষ করার আগেই রোদেশি কড়া গলায় তাকে থামিয়ে দিল, চুপ করো সাহেব।
একদম একটা মিথ্যা কথা বলবা না। আমাদের ফ্যামিলি থেকে অলরেডি খবর নিয়ে জানা হয়ে গেছে। গ্রামে স্কুলের টিচার লতিফ স্যার আর ওখানকার সাধারণ মানুষের কথার চেয়ে তোমার ওই নোংরা মিথ্যার কোনো মূল্য নেই আমাদের কাছে। রোদেশি শোনো, আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। শহরে ব্যাকগ্রাউন্ড না থাকলে সমাজ আমায় দাম দিত না। তাই স্টপ হট। রোদেশি তীব্র ঘৃণায় চিৎকার করে উঠল, তোমাকে আমরা ভেবেছিলাম একজন আত্মমর্যাদাশীল যোগ্য মানুষ, কিন্তু তুমি আসলে একটা চরম স্বার্থপর বিবেকহীন কুলাঙ্গা। যে ছেলে নিজের জন্মদাত্রী মাকে মানুষের সামনে অস্বীকার করতে পারে, যে যে নিজের পরিচয় লুকাতে নিজের মাকে মৃত বানিয়ে দেয়, সে একটা আস্ত পশুকেও হার মানায়। তোমার মতো জঘন্য মানসিকতার মানুষের সাথে সম্পর্কের প্রশ্নই ওঠে না। আমার বাবা অলরেডি তোমার এই জালিয়াতির বিষয়ের ওপর মহলে কথা বলেছেন। তোমার মতো ছোট লোক যেন ক্যাডার সার্ভিসে থাকতে না পারে, সেই ব্যবস্থা হবে। রোদেশি সশব্দে ফোনটা কেটে দিল। শাহেদ মাথায় হাত দিয়ে মেঝের ওপর বসে পড়ল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। একটু আগেও যে ভবিষ্যৎ ছিল উজ্জ্বল আলোয় ভরা, তাও এখন এক নিমিষেই তাসের ঘরে মতো ভেঙে পড়ছে। 2 দিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শাহেদের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হলো। নৈতিকতা লঙ্ঘন এবং অসত্য তথ্য প্রদান করে চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার নিয়োগ স্থগিত রেখে তদন্ত কমিটি গঠন করা হলো। সহপাঠী বন্ধু বান্ধব যারা এতদিন তাকে ঘিরে থাকতো, তারা সবাই একে একে তার ফোন ধরা বন্ধ করে দিল। ম্যাচের সহপাঠীরা পর্যন্ত তার সাথে কথা বলা বন্ধ করে তাকে একঘরে করে ফেললো। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষের আরো চোখ আর ফিসফিসানি তাকে তাড়া করে ফিরতে লাগলো। এক বিষণ্ণ সন্ধ্যায় শাহেদ তার রুমের বারান্দায় দাঁড়িয়ে ঢাকার রাজপথের দিকে তাকিয়ে রইল। রাস্তায় সারিবদ্ধ গাড়ি, লাল নীল আলো জ্বলছে, কিন্তু তার মনের ভেতরে কেবলই এক দমবন্ধ করা শূন্যতা। সে ভেবেছিল দারিদ্র্যকে পেছনে ফেলে সে এক বিশাল বিজয় হয়ে উঠেছে, কিন্তু আজ সব পেয়েও সে যেন নিঃস্ব, একদম একা। মোবাইলের স্ক্রিনে বারবার সেই ভাইরাল ভিডিওটার একটা দৃশ্য ভেসে উঠেছে। তার মা জরিনা সেই জীর্ণ ঘরে কোনো বসে খালি চোখে সামনের দিকে তাকিয়ে আছে আর শুকনো ঠোঁটে বিড়বিড় করছে, আমার বাজান বড় সাপ হইব, আমার জন্য একটা লাল শাড়ি আনবো। শাহেদের বুকের ভেতর হঠাৎ এক অনাস্থায়িত তীব্র যন্ত্রণা মচতে উঠল। এত বছর পর এই প্রথমবার তার অহংকারের দেওয়াল চুরমার হয়ে তার মায়ের সেই ঘা হওয়া দুটো হাত আর ছেঁড়া আঁচলের মুখটা চোখের সামনে ভেসে উঠল। কিন্তু ততক্ষণে তার নিজের তৈরি করা পাপের আগুনে সে নিজেই একটু একটু করে ভস্মীভূত হতে শুরু করেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টে পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ। চলবে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।